রোগী দেখে আপনি বলতে পারবেন না রোগী কোন স্টেজে আছে। আপনাকে হার্ট অ্যাটাকের সিমটমটাই শুধু বুঝতে হবে যে ওর এখন শ্বাসকষ্ট হচ্ছে, ওর এখন বুক জাম হয়ে গেছে, শরীরটা নীল হয়ে যাচ্ছে। এই অবস্থা কোনো মতেই আপনাকে কোনো রিস্ক নিয়ে যাবে না, হসপিটালাইজ, সাথে সাথে রোগীকে হাসপাতালে পাঠাতেই হবে। এটি হলো আমাদের প্রাথমিক কাজ। এখানে আমাদের স্টেজ নির্ধারণ হবে ওখানে গিয়ে চেক আপ করার পরে, চেক আপের আগে তার স্টেজ নির্ধারণ করা সম্ভব না। এখন সাধারণ বুক ব্যথা বলে রোগী, আমার কেমন যেন লাগতেছে, শ্বাসকষ্ট হইতেছে, রোগী যেন, তো হার্ট অ্যাটাক, অ্যাঞ্জিনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন মানে এটা কি? হ্যাঁ, রক্ত চলাচলে বাধা দেয়া, বাধাপ্রাপ্ত হওয়া। বাধাপ্রাপ্ত হয় কিভাবে? ওই যে একটা ছবিতে আমরা দেখেছি যে রক্তনালীর মধ্যে, এখানেও আছে, ওই রক্তনালীর মধ্যে দেখেন কত কিছু জমছে, কিছু চর্বি, কিছু ময়লা আবর্জনা। হ্যাঁ, ওইগুলি করলো কি, ব্লাড ফ্লোটারে উল্টেই দিল, ব্লাড আইসাবে ওই উল্টা দিয়ে ঘুরে যেতেছে, কারণ এদিকে আসার তার রাস্তা নাই। এদিকে কিন্তু অনেক নালী রয়ে গেছে, এই নালীগুলো সব শুকনা। হ্যাঁ, ওই যে ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে আমাদের পদ্মগঙ্গা সব শুকিয়ে গেছে, ওই রকম ওই ফারাক্কা বাঁধ পড়ছে ওই জায়গায়, কিংবা ওই তিস্তায় বাঁধ, এখন সব শুকনা। তো এখানে ওই দেখেন আমার এদিকে বুড়িগঙ্গা, ওই দিয়ে পদ্মা, ওই দিয়ে মেঘনা সব শুকিয়ে গেছে, আর ওই দিক দিয়ে পানি তারা তাদের দামোদর নদীতে নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। তো ওইখানে আমাদের বাধাটা, তো এই বাধাটা কীভাবে পড়ে? চর্বি জমে পড়ে, রক্ত দলা বেঁধে পড়ে, যে ক্লট, ব্লাড ক্লট কথাটা বলা হয়েছে। একমাত্র শ্বাসকষ্ট, বুক ব্যথা ছাড়া হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জিনা এগুলি কিছু বোঝার উপক্রম নাই। মাথা তো আমার যে কোনো কারণে ঘুরতে পারে, মাথার যে কোনো কারণে ব্যথা হইতে পারে, এইসব তো আমার সাধারণ লক্ষণ। কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে, সিঁড়ি বাইতে কষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এই জায়গাটা জ্যাম হয়ে আছে, ব্যথা করতেছে, এইগুলি হলো আমার হার্ট অ্যাটাকের লক্ষণ। এই লক্ষণগুলিতে তখন আমাকে সাবধান হতে হবে, আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এইভাবে আমরা দেখছি। তো এখানে ওই জিনিসগুলি দেখানো হয়েছে যে বাধাটা কিভাবে হয়, কি কি দিয়ে হয়। সেটা চর্বি জমে, কোলেস্ট্রল জমে রক্তনালীর মধ্যে বাধা হয়, আবার রক্তের দলা বেঁধেও বাধা হয়। এর আগে আমরা যেটা জানবো সেটা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়ামটা কি? মায়োকার্ডিয়ামটা ওখানে ওই চিত্রে দেখানো হয়েছে, দেখেন ওই যে লাল লাল, লালটা হলো হার্টের উপরের আবরণ, পেরিকার্ডিয়াম। তার নিচে এখানে যে হলুদ আর লাল দেখা যায়, এটা হলো লাল অংশটা কেটে ফেলছে, পেরিকার্ডিয়ামটা উঠে ফেলছে, ফলে মাঝখানে যে স্তরটা সেটি হলো মায়োকার্ডিয়াম। সেই মায়োকার্ডিয়ামে যখন ওই যে মায়োকার্ডিয়ামের ভেতর দিয়ে রক্তনালীগুলি চলাচল করে, ওইখানে যখন রক্ত চলাচলে বিঘ্ন ঘটে বা বাধা হয়, সেটি হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এরপরেই আমরা দেখি যে অ্যাঞ্জিনা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, অতএব সেটাও বলতে চাই না, যে ওই সাধারণ বুক ব্যথা থেকে আপনার এই সমস্ত দেখা হয় এবং আস্তে আস্তে এগুলো বাড়ে। বুক ব্যথাটা হয় কখন? আমার রক্তের মধ্যে যখন অক্সিজেন কম থাকে তখনই। অ্যাঞ্জিনাকে ওই যে আমরা গত ক্লাসে 5 ভাগ করছিলাম, সেটা স্টেবল, আনস্টেবল আর করোনারি আর্টারি ডিজিজ। এটা হলো যে আপনার করোনারি মানে হার্টের আর্টারি ধমনীগুলির যে অসুখ বিসুখ হয় তাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। এর মধ্যে সবচেয়ে বড় যে কথাটা হলো সেটা হলো আর্থেরোস্ক্লেরোসিস। আর্থেরোস্ক্লেরোসিস হলো ধমনীটা স্থূল হয়ে যায় যখন ওখানে ময়লা জমে, ক্লট জমে, চর্বি জমে, কোলেস্টেরল জমে, তখন ওই জায়গাটা স্থূল হয়ে যায়, এটাকে বলা হয় আর্থেরোস্ক্লেরোসিস। পেশেন্ট উইথ করোনারি আর্টারি ডিজিজ আর অ্যাট রিস্ক ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হ্যাঁ, তো এইরকম করোনারি আর্ট ডিজিজের রোগীদের এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার সম্ভাবনা থাকে। রিস্ক ফ্যাক্টরগুলি এখানে খুব ভালোভাবে আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তাগণ। ধূমপান করা, স্থূল হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন যদি থাকে, তার পারিবারিক ইতিহাস যদি থাকে, সেটা তার পিতামাতা হতে পারে, তার ভাই বোনও হতে পারে। তারপর রক্তের মধ্যে কোলেস্টেরল বেশি থাকা, এর আগে কখনো যদি একবার হার্ট অ্যাটাক হয়ে থাকে সেই ধরনের অবস্থা, এইচডিএলটা যদি লো হয়ে যায় অথবা এলডিএল যদি হাই হয়ে যায় এই অবস্থা, এবং ট্রাইগ্লিসারাইড ও যদি হাই হয়ে যায়। ট্রাইগ্লিসারাইড হলো টিজি যাকে আপনারা বলেন। এর লক্ষণগুলো কি? ওই যে লক্ষণগুলোর কথা বলেন, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হতে থাকে,
সোয়েটিং অ্যান্ড নাউসিয়া, সেই শ্বাসকষ্টের সাথে ঘাম হবে আর বমি বমি ভাব হবে, এই লক্ষণ। টিপিক্যালি দ্য পেন ইজ প্রোভোকড বাই এক্সারশন, কোনো একটা চাপে দ্রুত কিছু করতে গিয়ে এই অবস্থাগুলো ঘটে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অকার্স মোর কমনলি ইন মেলস ওভার দ্য এজ অফ 26, পুরুষদের ক্ষেত্রে 26 বছরের ওপরে এবং মহিলাদের ক্ষেত্রে 35 বছরের ওপরে এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা হতে দেখা যায়। অ্যাপ্রক্সিমেটলি 10 patients having a myocardial infarction may have few symptoms. ওই যে কথাটা উনি বলছেন একটু আগে, যে 1 মাস 2 মাস আগে এরা বুঝতেই পারে না যে কোনো এরকম হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ আছে। Myocardial infarction is more commonly in elderly person and in those with history of diabetes. যাদের ডায়াবেটিস আছে আর যাদের বয়স বেশি হয়েছে তাদের ক্ষেত্রেই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কার্ডিয়াক সিমটমস ক্যান ভ্যারি ইন সাম পেশেন্ট, কোনো রোগীর ক্ষেত্রে এই তার হৃৎপিণ্ডের যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো পরিবর্তিত হতে পারে। সাম পেশেন্টস মে এক্সপেরিয়েন্স চেস্ট টাইটনেস, কোনো রোগী বলে কি আমার বুকটা যেন কিছু দিয়ে বেঁধে রাখছে, এরকম একটা বদ্ধ ভাব। আপার অ্যাবডোমিনাল পেন, উপরের পেটে তার ব্যথা। অ্যান্ড অর সাডেন সোয়েটিং উইথ অর উইদাউট শর্টনেস অফ ব্রেথ, সেই সাথে হবে কি হঠাৎ করে তার ঘাম দেখা দিবে এবং শ্বাসকষ্ট হতে থাকবে। সেই চিত্রটাই আবার অন্যভাবে দেখানো হয়েছে এখানে। এবার হলো কী কী টেস্ট আমরা করতে পারি। ওই যে টেস্টে বলা হয়েছে রিপিটেড ইসিজি, চেস্ট এক্স রে, ব্লাড টেস্ট ইনক্লুডস কমপ্লিট ব্লাড কাউন্ট, টেস্ট অফ কার্ডিয়াক এনজাইমস, ব্লাড ইলেকট্রোলাইটস অ্যান্ড কোয়াগুলেশন প্রোফাইল। কি বলছে? ব্লাড ইলেকট্রোলাইটস অ্যান্ড কোয়াগুলেশন প্রোফাইল। আমি ব্লাডের কোয়াগুলেশন প্রোফাইল দেখব, দেখে আমি বলবো তখন কি যে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা 3rd গ্রেডে আছে, ওই প্রোফাইল দেখে। স্ট্রেস টেস্ট, আমি আমার মানসিক স্ট্রেস টেস্ট, তাই না, অথবা ফিজিক্যাল স্ট্রেস টেস্ট, এটা করে আমি হার্টের কন্ডিশনটা বুঝি। এইগুলি হলো সবই ব্যবসা বাণিজ্যের ব্যাপার। থ্যালিয়াম হার্ট স্ক্যান, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ব্লাড কোলেস্টেরল, চেস্ট এক্স রে, হার্ট মনিটরিং। তো এই হলো অবস্থা। এই সবগুলো টেস্ট আমি না করে আমি একটা এনজিওগ্রামে চলে যেতে পারি। টেস্ট হয়ে গেল, টেস্টের পরে ম্যানেজমেন্টে চলে আসলাম। ট্রিটমেন্ট অফ অ্যাকিউট চেস্ট পেইন থট সেকেন্ডারি টু করোনারি আর্টারি ডিজিজ ওয়ারেন্ট হসপিটালাইজেশন। কি বললাম? এই অবস্থা পাইলে হসপিটালাইজেশন ছাড়া কোনো গতি নাই, সাথে সাথে পাঠিয়ে দেন। আর ওই যে আমার আগে একজন বলেছেন যে এই রোগী কিন্তু সময় পায় কম, হসপিটালে নিয়ে যে অ্যাম্বুলেন্সে মারা যায়। তো এই হলো অবস্থা। তো এই জন্য এই সমস্ত রোগী কোনো রিস্ক নিতে নাই। কন্ট্রোল অফ চেস্ট পেইন, মেডিকেশন অ্যান্ড সাপ্লিমেন্টারি অক্সিজেন, সাথে সাথে অক্সিজেন দেওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো ভালো। আর ওই আমাদের যে ওষুধ আছে সেগুলি অল্প পাওয়ারের ওষুধ, কারণ এই অবস্থায় রোগী খুব দুর্বল থাকে, ও কিন্তু হাই পাওয়ার দেওয়া যাবে না। ওই মাদার টু 30-র মধ্যে থাকা ভালো, এর উপরে গেলে কিন্তু রোগীর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, থ্রম্বোলাইটিক এজেন্ট, এটা আমাদের নাই। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী হতে পারে? এনজিওপ্লাস্টি, যেটা বলা হলো এনজিওপ্লাস্টি, পিটিসি, করোনারি আর্টারি বাইপাস হয়ে গেল, আমরা ওই শেষ পর্যায়ে চলে গেছি। এবার এর কমপ্লিকেশন কী হতে পারে? অ্যারিথমিয়া, কার্ডিওজেনিক শক, সাডেন কার্ডিয়াক ডেথ, এক্সটেনশন অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সাইড ইফেক্টস অফ দ্য ইউজ অফ থ্রম্বোলাইটিক মেডিকেশন, যেমন হেমোরেজ, ইন্টারনাল, হেমোরেজ এক্সটার্নাল, দুইটাই হতে পারে কিন্তু এক্ষেত্রে। হার্ট অ্যাটাকে একটা রোগীর অবস্থা দেখি আমরা, শেষ পর্যায়ে চলে আসছি। হার্ট অ্যাটাক কমাবো কী করে? স্টপ স্মোকিং, ধূমপান বন্ধ করে দিয়ে। অবজার্ভ দ্য ডায়েট লো ইন ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল, আমার খাদ্যে চর্বি এবং কোলেস্ট্রল কমিয়ে দিয়ে। সোডিয়াম ক্লোরাইড ইনটেক শুড বি লেস দেন 6 গ্রামস পার ডে। সোডিয়াম ক্লোরাইড আমি 6 গ্রামের নিচে প্রতিদিন নেই। রেগুলার এক্সারসাইজ উইদিন টলারেন্স লেভেল, আবার আধা ঘন্টা ব্যায়াম করতে হবে, 2 ঘন্টা করে ফেলেন না। ভোর 6টায় একটু সূর্যের তাপ যখন কম থাকে সেটা লাগে, 9টার পরে রমনা মাঠে চলে যায় না বা সংসদ চায় না, এর ব্যাপার। কিপ দ্য বডি ওয়েট উইদিন রিকমেন্ডেড লেভেল, আপনার দেহের ওয়েটটাকে ওইভাবে রাখেন, বেশি মোটা হয়ে যায় না। হ্যাভ অ্যান অ্যানুয়াল ফিজিশিয়ান এক্সামিনেশন, বা বছরে অন্তত একবার চেক আপে থাকেন। আপনার এলডিএল, এইচডিএল এগুলোকে আপনি ব্যালেন্সে রাখার চেষ্টা করেন। ক্লোজ কন্ট্রোল অফ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। ভিটামিন ই অ্যাডমিনিস্ট্রেশন অফ 200 to 400 IU ক্যান ডিক্রিজ দ্য লেভেল অফ এলডিএল। ওই মাঝে মাঝে ওই যে ওরা তো ভিটামিন ই দিবে, আমরা তো ভিটামিন ই দিব না,
সেজন্য আমাদের কথাটা দরকার নেই। সি এ ফিজিশিয়ান ইমিডিয়েটলি ইফ ইউ আর এক্সপিরিয়েন্সিং চেস্ট পেইন আর এনি পটেন্সিয়াল কার্ডিয়াক সিমটম। হৃৎপিণ্ডের যে কোনো লক্ষণে কিংবা বুক ব্যথা হলেই আপনি ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হবেন। হোমিওপ্যাথিতে হার্ট অ্যাটাকের জন্য 22টা ওষুধ আছে। হোমিওপ্যাথি হ্যাভ ওয়াইডেস্ট স্কোপ ইন দ্য ম্যানেজমেন্ট অফ কেসেস অফ করোনারি আর্টারি ডিজিজ। ভারতে প্রায় 40টার মতো আছে হাসপাতাল, হোমিওপ্যাথিক হাসপাতাল। সেখানে আমাদের হার্ট রোগীদের খুব ভালো চিকিৎসা তারা করতে পারে, কিন্তু আমরা এখানে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। ইফ ইউ গো থ্রু স্পেসিস ফলোয়িং মেডিসিনস আর ভেরি ইউজফুল। লক্ষণ সাদৃশ্যে যদি আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি তাহলে খুবই উপকার হবে। হার্ট অ্যাটাকের জন্য হোমিওপ্যাথিতে 22টা ওষুধ আছে। 22টা ওষুধের মধ্যে 5টা হলো ফার্স্ট গ্রেড। আমি এখানে অনেকগুলো ওষুধ পাইকারিভাবে দিয়ে দিছি। ফার্স্ট গ্রেড ওষুধ সেই 5টা হলো অ্যাকোনাইট, ন্যাপিলাস, আর্নিকা, ক্যাকটাস, ল্যাকেসিস আর হলো ল্যাট্রোডাক্টেন্স ম্যাকটেন্স। এই ছাড়া এখানে কতগুলো ওষুধের নাম দেওয়া আছে দেখেন। ওই অ্যাকোনাইট আছে, আর্নিকা আছে, ক্যাকটাস আছে। এর সাথে যোগ হচ্ছে ডিজিটালিস, ক্যালমিয়া, ল্যাকেসিস, ওই যে ল্যাক্টোডাক্টিস, তারপর লরেসিরেসাস, ন্যাজা, স্পাইজেলিয়া, ট্যারেন্টুলা। এই ওষুধগুলো আপনারা যদি কাছে রাখেন এবং সময়মতো ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের হার্ট অ্যাটাকের রোগী ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।